প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। আর কদিন পর ঈদুল আজহা, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো রেটিনা নিয়ে, রেটিনার নানা রোগ নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর দীপক কুমার নাগ। তিনি ভিট্রো রেটিনা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা আসলে প্রথমে আপনাকে জানতে চাই, রেটিনা কি? রেটিনা হচ্ছে চোখের খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা একদম ভিতরের একটা পর্দা স্বরূপ। আমরা যদি চোখকে দেখি, তাইলে খুব মোটা দাগে বললে প্রথমেই যে চোখে যেটা পড়ে সেটা হচ্ছে কর্নিয়া, কালো অংশ যেটা দেখা যায়, তারপরে হচ্ছে লেন্স, তারপরে হচ্ছে রেটিনা, অর্থাৎ একদম ভিতরের অংশ। কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যা দেখি, সেই দেখার যে ধারণ করে যে কোষগুলা, যে সেলগুলা, আলোক সংবেদনশীল যে কোষ, আমরা যেটাকে রডস অথবা কোনস বলি, সেইগুলা থাকে হচ্ছে রেটিনার ভিতরে। অর্থাৎ রেটিনা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাইলে অন্যান্য সব অংশ ঠিক থাকলেও যেহেতু আলো ধারণ করতে পারে না, ছবি ধারণ করতে পারে না, তখন আমরা দেখতে পারি না। তো এই রেটিনাটা আসলে আমাদের এই চোখের যে ফাংশন, সেটা আসলে কিভাবে আমরা ফাংশনটা আমরা করে রেটিনা? অ্যাকচুয়ালি এই যে বললাম যে রেটিনা আসলে আমরা যা দেখি, সেখানে তার রেটিনার ভিতরে কতগুলো সেল থাকে, সেই সেলগুলা আলোর মাধ্যমে সেই প্রতিবিম্বটা সে ধারণ করে সেটা একটা নার্ভ আছে, সেটাকে বলে অপটিক নার্ভ। সেই নার্ভ দিয়ে সেটা ব্রেনে প্রেরণ করে, এবং তখন ব্রেন রিকগনাইজ করতে পারে যে এটা একটা মানুষের চেহারাটা এরকম, কালারটা এরকম, সব কিছু সে ধারণ করতে পারে। এখন এটা আপনি যে কথা বলছিলেন যে এটা নর্মালি দেখা যায় না, যেমন ক্যাটারাক্ট আমরা দেখতে পারি, কর্নিয়া, আমরা অনেক সময় কর্নিয়াতে আলসার হলে, ঘা হলে বা কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে গেলে আমরা বুঝতে পারি, কিন্তু রেটিনা বোঝা যায় না। দুইটা জিনিস, একটা হচ্ছে যে এই বোঝা যাওয়ার, রেটিনার যে সমস্যা হয়েছে সেটা বোঝা যাওয়ার একদিকে যেমন যাদের সমস্যা হয় তাদের বোঝা যাওয়ার পারসেপশনটা এক ধরনের হয়, আর আমরা যারা দেখি আমাদের দেখার যে সিস্টেমটা এইটাও একটু ভিন্নতর অন্যান্য চোখের রোগ দেখাচ্ছি। যেমন ধরেন চোখের কম দেখা তো চোখের যে কোনো অসুখ হলেই হতে পারে। যেমন ধরেন ছানি পড়লে চোখে কম দেখা যেতে পারে, কর্নিয়াতে কোনো সমস্যা হলে কম দেখা যেতে পারে, অথবা কোনো চোখে প্রদাহ হলেও কম দেখা যেতে পারে। কিন্তু রেটিনার কম দেখাটা একটু ভিন্ন ধরনের। যেমন ধরুন যে আপনি একটা জিনিস দেখছেন, সেটা স্ট্রেইট একটা জিনিস, কিন্তু আপনি আঁকা বাঁকা দেখছেন, অথবা এমন একটা জিনিস আপনি দেখছেন যেটা হয়তো মাঝখানে দেখতে পাচ্ছেন না, সাইডগুলো দেখতে পাচ্ছেন, অথবা সাইডগুলো দেখতে পাচ্ছেন না, শুধু মাঝখানে দেখতে পাচ্ছেন, অথবা আপনি হয়তো এমন দেখছেন যেটা চোখের সামনে হয়তো কালো কালো অথবা লাল লাল কিছু ভাসছে, এরকম মনে হতে পারে। কোনো সময় দেখা যায় যে আপনি উপরের অংশ দেখছেন, নিচের অংশ দেখছেন না, অথবা ডানের অংশ দেখছেন, বামের অংশ দেখছেন না। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে হয়তো রেটিনার সমস্যা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে, আমি এটা রোগীদের ক্ষেত্রে বলতেছি, আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনি নর্মালি চশমা দিয়ে দেখেন, আপনার ছানি নাই অথবা অন্য কোনো অসুখ নাই, কিন্তু এখন চশমা দিয়েও দেখতে পাচ্ছেন না। তার মানে যে ছানি নাই অথবা অন্য কোনো অসুখ নাই, চশমা দিয়ে আপনি দেখতে পারতেন, এখন হঠাৎ করে হয়তো সকালবেলায় দেখতেছেন যে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, অথবা আপনি আস্তে আস্তে এমন কমে যাচ্ছে কিন্তু অন্য কোনো সমস্যা আপনার চোখে নাই। তখন বুঝতে হবে যে ভিতরের যে অংশটা আপনার এই লাইটটাকে পারসিভ করে, ধারণ করে, সেটাতে হয়তো সমস্যা হয়েছে, অর্থাৎ রেটিনাতে সমস্যা হয়েছে। এটা হচ্ছে রোগীদের পক্ষ থেকে আমি বলছি, মানে বোঝার জন্য বলছেন যে আমরা যদি আস্তে আস্তে কম দেখতে থাকি, কোনো কারণ নেই, হঠাৎ করে তখন আমাদের ভাবতে হবে যে রেটিনা। আরেকটা বিষয় ডাক্তার দীপক কুমার, আমি জানতে চাই, অনেক সময় রোগীরা বলে যে সে দুটো দেখছে, একজন মানুষকে দুজন দেখছে, বা একটি অবজেক্ট, একটা ফুলকে সে তিনটা দেখছে, এরকম অনেক সময় রোগীরা কমপ্লেন। এটা কি রেটিনার কারণে হয়? এগুলা রেটিনার কারণে মূলত না, এগুলা আসলে নিউরোলজিক্যাল কজ। এগুলা আমি যে বলেছি যে আমাদের দেখেন রেটিনা এবং রেটিনার যে পার্ট, যেটা অপটিক নার্ভ আমি বলেছি, যে রেটিনার যে কোষগুলা থেকে যে সিগন্যালটা অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, এটা একটা সেন্ট্রাল নার্ভ। এই নার্ভটা বা চোখটাই আসলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অংশ।
এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আরও অনেকগুলো নার্ভ আছে, সেই নার্ভগুলা চোখটা যেমন নড়ে, ডানে যায়, বামে যায়, উপরে যায়, নিচে যায়। চোখটা যখন আমরা কাছে দেখি তখন আমাদের মনিটা ছোট হয়ে যায়, যখন আমরা দূরে দেখি মনি বড় হয়ে যায়। তো এই যে পরিবর্তনগুলো হয়, এইগুলো একটা নার্ভের মানে অ্যাকশনের জন্য হয়। রোগীরা এই সমস্যাগুলো হলে ওনারা বুঝতে পারবেন যে আমার হয়তো রেটিনার সমস্যা হতে পারে। আর আমাদের রেটিনা দেখার জন্য কিন্তু বিশেষ ধরনের না, আমি যন্ত্রের সেই প্রয়োজন। প্রসঙ্গে আসবো। যেমন আপনি বলছেন যে রেটিনার সিমটমগুলো যেটা রোগীরা কিভাবে বুঝতে পারে, এরপর যখন আপনাদের কাছে আসে আপনারা কিভাবে আসলে তার যে রোগটা রেটিনাতেই হয়েছে আপনারা কিভাবে নির্ণয় করেন? আমাদের যে কমন যে যন্ত্র সেটাকে বলি স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। একটা মাইক্রোস্কোপ আছে, সেই মাইক্রোস্কোপ দিয়ে আমরা বিশেষ ধরনের লেন্স দিয়ে আলোটাকে রেটিনার ভিতরে ফেলি। এছাড়াও আরেকটা যন্ত্র আছে, সেটাকে বলে ইনডাইরেক্ট অপথলমোস্কোপ। এই দুইটা জিনিস খুব বেসিক। এই দুইটা জিনিস দিয়ে, দুইটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বিশেষ ধরনের লেন্স ইউজ করে চোখের মনির ভিতর দিয়ে আমরা রেটিনাটাকে দেখতে পারি, আদারওয়াইজ রেটিনাটাকে ভিজুয়ালাইজ করেন। ভিজুয়ালাইজ করি। আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় এখন আমাদের এইগুলার ধরেন ছবি আমরা নিতে পারি, আমাদের রেটিনার ছবি নেওয়া যায়। আপনারা জানেন যে হার্টের জন্য এনজিওগ্রাম হয়, ঠিক রেটিনা ভিতরে অনেক রক্তনালী থাকে, সেইগুলো আমরা এনজিওগ্রাম করতে পারি, চোখের এনজিওগ্রাম, যেখানে আমরা রেটিনার রক্তনালীগুলা ব্লক আছে কিনা বা রক্তক্ষরণ হচ্ছে কিনা, অথবা সেখানে কোনো লিকেজ হচ্ছে কিনা, রক্ত চুয়াচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমরা ধরতে পারি। তারপরে আমাদের কিছু ডায়াগনস্টিক টেস্ট আছে, যেমন ধরেন অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, ওসিটি বলি আমরা। তারপরে আমাদের কিছু টেস্ট আছে, যেমন বি স্ক্যান। আপনি আলট্রাসোনোগ্রাফির কথা বলেছেন। চোখের যখন কোনো এরকম সমস্যা হয় যে আমরা রেটিনা দেখতে পাচ্ছি না, তখন কিন্তু আমরা চোখের আলট্রাসোনোগ্রাফি করতে পারি। অর্থাৎ আপনি দেখেন যে রেটিনাকে ইভালুয়েশন করার জন্য যে টেস্টগুলা, যে ডায়াগনস্টিক আমরা টুলসগুলো ইউজ করি, সেইগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের। যেমন এনজিওগ্রাম, যেমন স্ক্যান, যেমন আলট্রাসোনোগ্রাফ। অনেকে হয়তো মনে করে চোখের আবার আলট্রাসোনোগ্রাম হয়, এটা আসলে একটু নতুনত্বই মনে হচ্ছে। একটু ডিফারেন্ট। জি, যে রেটিনার ইভালুয়েশনের জন্য টেস্টগুলো একটু ডিফারেন্ট, রেটিনা দেখার জন্য যন্ত্রগুলো একটু ডিফারেন্ট, সেই জন্য একটু বিশেষ স্কিলেরও দরকার। স্যার এই বিষয়টা একটু জানতে চাই যে আমরা তো জানি যে চোখের এই রোগগুলো সাধারণত বড়দের হয়, এটা কি শিশুদের হতে পারে? রেটিনা রোগ শিশুদের হতে পারে, বা হলে কি কি রোগ হয় শিশুদের? শিশুদের হতে পারে। দেখেন, জন্ম থেকেই অনেক রোগ, কনজেনিটাল রেটিনার কিছু সমস্যা হতে পারে, সেইগুলা হেরিডিটারি ডিজিজ আছে কিছু। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিজিজটা এখন বাংলাদেশে হচ্ছে, যেটা উন্নত দেশে বেশ আগেই ছিল, সেটা হচ্ছে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচিউরিটি। অর্থাৎ আমাদের দেশে কিন্তু এখন অনেক স্বল্প ওজনের এবং অপরিপক্ক বাচ্চা, অপরিপক্ক বলছি আমরা এই জন্যই যে নর্মালি বাচ্চা জন্মগ্রহণ করার কথা হচ্ছে 10 মাসে, অর্থাৎ 40 সপ্তাহে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বাচ্চা 7 মাসে হয়ে যাচ্ছে, 6 মাসে হয়ে যাচ্ছে, 8 মাসে হয়ে যাচ্ছে। এবং বাচ্চা নর্মালি হয়তো 2.5 কেজি ওজন হওয়ার কথা বা 3 কেজি ওজন হওয়ার কথা, কিন্তু কোনো কোনো বাচ্চা হয়তো দেখা গেল যে 1 কেজি অথবা 800 গ্রাম অথবা 1200 গ্রামের বাচ্চা হয়ে যাচ্ছে। এখন একটা বাচ্চা যদি দেখা যায় যে 7 মাসে অর্থাৎ 428 সপ্তাহে জন্মগ্রহণ করলো, অথবা 8 মাসে অর্থাৎ 32 সপ্তাহে জন্মগ্রহণ করলো, তার রেটিনা কিন্তু ডেভেলপড হয় নাই। মানে স্বাভাবিক, যেহেতু 37 উইকে ডেভেলপড হবে, আগেই হয়ে গেল, তো ডেভেলপ হয় নাই। এখন এই ডেভেলপটা যদি নর্মাল ওয়েতে হয়, হতে পারে কোনো কোনো সময়, তাহলে তো ভালো। কিন্তু এই জন্মের পরে এই ওর অপরিপক্ক বাচ্চার রেটিনার ডেভেলপমেন্টের মাঝখানে যদি পারিপার্শ্বিক কোনো কারণে, ফর এক্সাম্পল যে বাচ্চাকে আপনি এনআইসিউতে ভর্তি করলেন, তার অক্সিজেন লাগলো, তার রক্ত সঞ্চালন লাগলো, তার নিউমোনিয়া হয়ে গেল, অর্থাৎ তার ডেভেলপমেন্ট প্রসেসে নর্মাল ওয়েতে না যেয়ে এখানে একটা গোলযোগ তৈরি হইলো, গোলযোগ হওয়াতে তার যে রেটিনার ডেভেলপমেন্টটা নর্মালি হওয়ার কথা ছিল সেটা যদি না হয়, তাহলে কিন্তু তার চোখের রেটিনার সমস্যা হবে এবং অন্ধত্ব হয়ে যাবে। এবং এই সমস্যাটা যেহেতু বাংলাদেশে এখন প্রায় ধরেন প্রায় 15% বাচ্চা অপরিপক্ক জন্মগ্রহণ করে এবং প্রায় 20%-এর মতো বাচ্চা স্বল্প ওজনে জন্মগ্রহণ করে, তাদেরকে, এটা কিন্তু হিউজ নাম্বার, এবং তাদেরকে যদি জন্মের পরে 1 মাসের মধ্যে দেখানো না হয়, তাদের কিন্তু সমস্যা হচ্ছে। আপনি যদি স্পেশাল ইন্টেনশন না নিয়ে তার চোখ পরীক্ষা
না করেন, রেটিনা না দেখেন, আপনি কিন্তু মিস করে যাচ্ছেন। সে বাচ্চা হয়তো বেঁচে যাবে, যখন বাচ্চার বয়স 1 বছর 2 বছর হবে তখন দেখবেন যে বাচ্চা চোখে কিছুই দেখছে না, বাচ্চা হেলদি, বাচ্চা ভালো, কিন্তু বাচ্চা চোখে দেখতেছে না। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে কথা বলছেন, যদি প্রিম্যাচুর বেবি হয় তাদের ক্ষেত্রে জন্মের 1 মাসের মধ্যে একজন রেটিনা বিশেষজ্ঞ দেখিয়ে তার বা চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে তার চোখটা যে রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা জেনে নেওয়াটাই উচিত। ঠিক, মানে চক্ষু বিশেষজ্ঞ যিনি রেটিনা পরীক্ষা করতে পারেন, অথবা রেটিনা বিশেষজ্ঞ অথবা শিশু চক্ষু বিশেষজ্ঞ যেই হোক না কেন, যিনি রেটিনা দেখতে পারেন ওনাকে দেখানো দরকার। আপনি বলছিলেন যে আর কি কি সমস্যা রেটিনার হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে ধরেন টিউমার, চোখে কিন্তু রেটিনোব্লাস্টোমা খুব ইম্পর্টেন্ট। রেটিনোব্লাস্টোমা চোখের রেটিনার একটা টিউমার, বাচ্চাদের অনেক সময় হয়, অনেক সময় চোখ ছানি পড়লেও সাদা দেখা যায়, কিন্তু রেটিনোব্লাস্টোমা হলে কিন্তু অনেক সময় বিড়ালের চোখের মতো মনে হয় ঝলঝল করতেছে, এরকম মনে হতে পারে, এটা হয়। আমাদের দেশে অনেকেই দেখবেন বাচ্চারা এখন চশমা পরে, মাইনাস চশমা পরে, মায়োপিয়া, যারা মায়োপিয়ার অর্থাৎ মাইনাস চশমা পরে তাদের কিন্তু রেটিনা খুবই পাতলা থাকে, তাদের রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এবং দেখা যায় যে রেটিনাল ডিটাচমেন্ট অনেক ক্ষেত্রেই হতে পারে, যেমন আঘাতজনিত কারণে রেটিনা ছিঁড়ে যেতে পারে। আমাদের দেশে অনেক এখন অপারেশন বেড়ে গেছে, আগে মানুষ স্থানীয় অপারেশন করতো না, অথবা অন্য কোনো চোখের সমস্যা হলে অপারেশনে যেতেন না, ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টেই থাকতেন। এখন যেহেতু অপারেশন বেড়ে গেছে, অপারেশনের কমপ্লিকেশন হিসাবেও কিন্তু রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। তাহলে আঘাতের কারণে, মাইনাস চশমা পরার কারণে, এবং আরেকটা জিনিস হচ্ছে বয়সের কারণে দীর্ঘদিন বেঁচে থাকলে আপনারা জানেন যে আমাদের গড় আয়ু প্রায় 72, হ্যাঁ বেড়ে গেছে, সেটার কারণে কিন্তু রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। তারপরে দেখেন আমাদের অনেক অসুখ আছে, সিস্টেমিক ডিজিজ, যেমন টিউবারকুলোসিস, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার। নাই তো বাংলাদেশে খুব কম লোকেই পাওয়া যাবে। ডায়াবেটিসের কারণে চোখের রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা বলি, এটা একেবারে কমন একটা জিনিস। খুব ডায়াবেটিসের একটা টার্গেট অর্গান হচ্ছে চোখের রেটিনা, যেটাকে প্রেশারের জন্য তো হাই প্রেশারের জন্য, যেমন ব্রেইনে যেমন স্ট্রোক করে, হার্টে যেমন স্ট্রোক করে, রেটিনাতেও কিন্তু এরকম স্ট্রোক করে। আমরা এটাকে বলি যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন অথবা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন। অর্থাৎ দেখা যায় যে আপনি যেমন হার্টে শুনেছেন যে ব্লক হয়ে যায়, রেটিনাতে কিন্তু রক্তনালী ব্লক হয়ে যায়। না, সেজন্য কিন্তু আপনি ইনভেস্টিগেশনে বলেছিলেন যে এনজিওগ্রাম করেন, এনজিওগ্রাম আমরা করি, মানে চোখের এনজিওগ্রাম, রেটিনার এনজিওগ্রাম আপনারা করে থাকেন, রাইট। এবং এটা তো আসলে ব্লক দেখার জন্যই মূলত আমরা ব্লক দেখার জন্য করি, এবং কতটুক ব্লক আছে, কতটুক জায়গা সাপ্লাই তার বন্ধ হয়ে গেছে, সেইগুলো আমরা, অর্থাৎ এনজিওগ্রাম মানে হচ্ছে রক্তনালীর যে মানে কতটুক প্যাটেন্সি সরবরাহ কতটুক করছে ততটুক দেখার জন্য আমরা করি আর কি। স্যার, আমরা আসলে রেটিনার বিভিন্ন রোগ জানলাম, শিশুদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি শুনলাম, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি শুনলাম। স্যার, ট্রিটমেন্ট অপশন কি? এই ক্ষেত্রেও দেখেন যে চোখের যখন মানুষের চোখে কোনো সমস্যা হয়, তখন চোখে কম দেখলে চশমা ব্যবহার করতে পারে, অনেক সময় দেখা যায় যে ড্রপ অথবা ট্যাবলেট ক্যাপসুল ব্যবহার করেন। কিন্তু রেটিনার চিকিৎসাটা কিন্তু একটু ভিন্ন ধরনের, এখানে চশমার কোনো রুল নাই, এখানে ড্রপেরও বেসিক্যালি তেমন কোনো রুল নাই, অথবা খাবার ওষুধেরও তেমন রুল কম। এখানে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস হচ্ছে চোখের লেজার বলি আমরা, লেজার। দ্বিতীয়টা হচ্ছে চোখের ভিতরে ইনজেকশন, এটাকে আমরা ইন্ট্রাভিট্রাল ইনজেকশন বলি। ডিফারেন্ট টাইপ অফ ইনজেকশন আছে, মানে বিভিন্ন ধরনের ইনজেকশন। 3 নম্বরটা হচ্ছে আপনার সার্জারি, এবং সার্জারিটাও একটু ডিফারেন্ট সার্জারি, মানে এটার ইনস্ট্রুমেন্ট, এটার ভিউইং সিস্টেম, অর্থাৎ দেখি যে আমরা রেটিনার যে ভিতরের অংশ, সুতরাং দেখার জন্য স্পেশাল ভিউইং সিস্টেমের দরকার, এবং ইনস্ট্রুমেন্টগুলো ডিফারেন্ট। তাহলে দেখেন এখানে কিন্তু ড্রপ, ট্যাবলেট এবং চশমা সেখানে রেটিনা রোগের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে 3টা জিনিস, একটা হচ্ছে লেজার, একটা হচ্ছে ইন্ট্রাভিট্রাল ইনজেকশন, ডিফারেন্ট টাইপ অফ ইনজেকশনস, আর একটা হচ্ছে আপনার অপারেশনস। স্যার, আমরা এই ইনজেকশন একটু আসছি, এরপরে আমরা অপারেশনে যাব। ইনজেকশন আপনারা যে ব্যবহার করেন, আমরা অনেককেই দেখেছি ইনজেকশন দিতে। স্যার, আসলে ইনজেকশনটা কী ধরনের ইনজেকশন আপনারা ব্যবহার করেন, এবং এটা আসলে কখন এই ইনজেকশনটা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, এবং ইনজেকশন দেওয়ার পরে রেটিনার এই রোগটি ভালো হয় কিনা?
দেখুন, ভালো হওয়ার ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে রোগের স্টেজের উপর। মানে আর্লি স্টেজে ধরেন একটা রোগের প্রাথমিক পর্যায়ে যদি আপনি চিকিৎসা করেন, ইনজেকশন দেন যে তার রেটিনাতে রক্তক্ষরণ হচ্ছে, ধরেন একজন পেশেন্টের বয়স্কজনিত ডিজেনারেটিভ চেঞ্জের জন্য রক্তক্ষরণ হচ্ছে, খুবই আর্লি স্টেজে এসছে, আপনি ইনজেকশন দিয়েছেন, ভালো হয়েছে এবং রেগুলার ফলো আপ করেন, পরবর্তীতে ইনজেকশনের প্রয়োজন হলে উনি দেন, তাইলে উনি ভালো থাকবেন নিশ্চয়ই। কতদিন দিতে হয় ইনজেকশন? এটা ডিপেন্ড করে হচ্ছে যে রোগটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা সাধারণত প্রাইমারিলি 3 মাসের 3টা ইনজেকশন, তো মান্থলি একটা করে 3 মাসের 3টা দিয়ে শুরু করি, পরবর্তীতে অ্যাজ নিডেড বেসিস যখন প্রয়োজন পড়ে তখন আমরা দিই। যেমন ধরেন যে একজন ডায়াবেটিকের পেশেন্ট, ওনার চোখে ইডিমা হয়েছে, চোখের রেটিনাতে পানি জমেছে, আমি ইনজেকশন দিলাম, পানি চলে গেল, কিন্তু উনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না রাখেন আবার একই অবস্থা। সুতরাং এই যে আপনি কথাটা বললেন যে কতদিন দিতে হবে, কয়টা দিতে হবে, ইট ডিপেন্ডস অন পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল, সেটার উপরে এবং কি পরিমাণ। আসলে আপনি বিষয়টা বলতেছেন যে রোগের কারণে তার রেটিনার সমস্যাটা হয়েছে, সে প্রাইমারি যে রোগটা, এটা যদি ডায়াবেটিস হয় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকতে হবে, যদি প্রেশার হয়ে থাকে প্রেশার নিয়ন্ত্রণ থাকবে, অন্য কোনো কারণ হলে সেটা নিয়ন্ত্রণ থাকতে হবে, তাহলে আর এই রেটিনার এই সমস্যাটা পরবর্তী সময় আবার হওয়ার সম্ভাবনা থাকলো না। আর যেটা হয়ে গেল সেটা তো আপনি চিকিৎসা দিয়েই দিলেন। তো এই ইনজেকশনটা আমরা যত জানি একটু ব্যয়বহুল বা অনেকের ক্ষেত্রে এটা আসলে বহন করাটা কষ্টসাধ্য হয়ে যায়, এইটা ব্যাপারে আপনি কিছু বলবেন? দেখেন, প্রথম একটা কথা বলে নিই যে আমি লেজার এবং ইনজেকশন এবং সার্জারি যে কথাগুলো বললাম সবগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, সবগুলাই বাংলাদেশে অ্যাভেলেবল। এখন রেটিনার সার্জারিটা আসলে একটু ব্যয়বহুল। যেমন ধরেন লেজার, আপনি যদি বলেন একটা লেজার মেশিনের দাম এখন প্রায় 1 কোটি টাকা, একটা ভালো লেজার মেশিনের দাম। এখন আপনি এটা দিয়ে কতগুলো লেজার করবেন, তারপরে মাঝখানে নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং এটার কষ্টের ব্যাপার আছে। যেমন ইনজেকশনের কথা বলছেন যে এগুলো ব্যয়বহুল, আসলেই ইনজেকশনগুলো খুব ব্যয়বহুল। একেবারে ধরেন ইনজেকশন 1 লাখ টাকার মতো ইনজেকশন আছে, আর কম দামের হিসাব করলে আপনার 5-6 হাজার টাকা দাম থেকে ধরে 1 লাখ টাকা পর্যন্ত আছে। এখন এই যে ইনজেকশনগুলো বের হয়েছে, এইগুলা আপনার যে টেকনোলজিতে তৈরি করা হয়, মানে এগুলা মনোকুনাল হিউম্যানাইজড মানে অ্যান্টিবডি ফ্র্যাগমেন্ট, এগুলাকে মানে তৈরি করতে যে টেকনোলজি ইউজ করা হয় এগুলাই খুব কস্টলি হয়ে যায়। সেই জন্য অধিকাংশ মানে ইনজেকশন বাংলাদেশে অথবা পৃথিবীর অনেক দেশেই আসলে তৈরি করা সম্ভব হয় না, এই টেকনোলজির কারণে এগুলা অনেক বেশি দামি। এখন সোশ্যালি ধরেন সামাজিকভাবেও তো আমাদের আপনাদের যে সরকারি হসপিটালগুলোতে নিশ্চয়ই ওয়েলফেয়ার ফান্ড আছে বা এখান থেকে আপনারা গরিব রোগীদের ক্ষেত্রে সরবরাহ করে থাকেন। চিপ অল্টারনেটিভ আছে। অপারেশনও তো যেটা বলছেন যে শল্য চিকিৎসা খুব সেনসিটিভ, এটাও তো আপনারা যেমন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আপনারা করে থাকেন, এই রেটিনার অপারেশন হচ্ছে না, ঠিক বলেছেন। যেমন চিপ অল্টারনেটিভ আছে। চিপ অল্টারনেটিভ ধরেন এই যে ইনজেকশনগুলো যেগুলো 1 লাখ টাকার, সেই ইনজেকশন কিন্তু আপনার 6-7 হাজার বা 10 হাজার 12 হাজার টাকা দিয়েও করা যাচ্ছে। সেগুলো হয়তো ওইগুলোর মতো এত মানে রবাস্ট ইনজেকশন না, বাস কাজ করে। এখন কথাটা হচ্ছে যে চিপ অল্টারনেটিভ আছে এবং আপনি যে কথাটা বলছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সেইগুলো ফ্রি অফ কস্ট কিন্তু দেওয়া হয়। এবং এই অপারেশনও একই অবস্থা। অপারেশনও যেহেতু অপারেশনের যে যন্ত্রপাতিগুলো সেগুলো একটু উন্নত মানের, সেই জন্য এগুলোর কস্ট একটু বেশি হয়ে যায়। তো এগুলো আমাদের কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সরকার বিনা পয়সায় সরকারিভাবে কাজ করতে চাইলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সহ বিভিন্ন যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে সেখানেও তো চক্ষু বিভাগ আছে, সেখানেও এটা আমার মনে হয় অ্যাভেলেবল উচিত। প্রফেসর ডক্টর দীপক কুমার নাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই যারা রেটিনার রোগে ভুগছেন তাদের জন্য অনেক কাজে আসবে। প্রিয় দর্শক, আজকে আমরা রেটিনা নিয়ে জানলাম, যদি রেটিনাতে কোনো রোগ হয় তাহলে আসলে বোঝাটা খুব মুশকিল হয়ে যায়, সেই জন্য আপনার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন, চোখের যত্ন নিন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।